4 মাসে তো একটা সরকারকে মূল্যায়ন করার জন্য কোনো সময়ই না, কিন্তু সিমটম তো লক্ষ্য করা যায়। আমার কাছে মনে হচ্ছে বিএনপি খুব সিদ্ধান্তহীনতায় ভুগছে, এবং সিদ্ধান্তহীনতা কিন্তু এক ধরনের অযোগ্যতা। রহিম আর করিমের সঙ্গে যদি সলিম থাকে, আর সলিম যদি সরকারি দলের কেউ হয়, অথবা সলিম যদি সরকারি দলের বিরুদ্ধে একজন নেতা হয়, যৌক্তিক নেতা, কোনো দোষ নাই কিন্তু সরকার বিরোধী, তাহলে আমাদের বিচারাঙ্গন নার্ভাস হয়ে যায়। এইটা গত 55 বছরে আমরা দেখেছি। যে পরিবর্তনটা জাতি আশা করেছিল, আমরা আইনজীবীরা ছাড়াও, যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আমলে এত সব জ্ঞানী গুণী লোককে নিল, যে বিচারাঙ্গন বোধহয় এই 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 চিন্তা থেকে বেরিয়ে আসবে। আমরা এখন দেখলাম বিশেষ করে 18 মাসে ইউনূস সাহেবের আমলে বিচারাঙ্গন আরও নুয়ে পড়েছে। দুর্নীতি দমন আইনটাই এরকম, এই চেয়ারম্যান এবং 2 জন কমিশন, এই 3 জনের এই টিম ছাড়া দুর্নীতি দমন কমিশন হচ্ছে একটা অচল পদার্থ। মানে এটা লাইবিলিটি রাষ্ট্রের জন্য, অন্য স্টাফদের বেতন দিতে হচ্ছে, বসে বসে খাচ্ছে। বললেন নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ একসঙ্গে চলবে, সমন্বয় করে চলবে, তাহলে দেশের উন্নতি হবে। দেশের ধ্বংসের শুরু ওইখান থেকে। নিম্ন আদালতে 2টা জিনিস হচ্ছে বড় ভাই, একটা হচ্ছে প্রচণ্ড করাপশন হচ্ছে, আর নাম্বার 2 হচ্ছে পলিটিক্যাল মাস্টারদের কথায় বিচার করছে। আমি ভেবেছিলাম ব্যক্তিগতভাবে সাংবিধানিক আদালতের আইনজীবী হিসাবে যে 5 আগস্টটা আমাদের জজ সাহেবরা মনে রাখবে, যে কেন আমার বাড়িতে হামলা হলো, কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না তারা এটা মনে রেখেছে নাকি অতি দ্রুত ভুলে গেছে। যদি অতি দ্রুত ভুলে যায়, আগুন কিন্তু থামবে না। বিএনপি সরকারের 4 মাস পূরণ হলো। এই 4 মাসে আইনাঙ্গন ও মানবাধিকার পরিস্থিতি উন্নতি কতটা হলো কিংবা হলো না, এসব নিয়ে কথা বলবো চর্চার সংলাপে। আজকের অতিথি সৈয়দ মামুন মাহবুব। সৈয়দ মামুন মাহবুব, আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। হঠাৎ করে অ্যাটর্নি জেনারেলের অফিসের 11 জন সহকারী অ্যাটর্নি জেনারেল এবং 6 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করলেন কেন? হ্যাঁ, এটা আমি আর সবার মতো গতকাল আমার কোর্টের রুমে বসে থাকা অবস্থায় বারের রুমে আমি নিউজ দেখলাম। পরে তাদের ইন্টারভিউ দেখলাম এবং তাদের সবাইকে কম বেশি চিনি আমি। 17 জনই জামাত ইসলামীর মানে জামাত ইসলাম দলীয় কর্মী, সমর্থক বা নেতা। তো এটা হতে পারে জামাত হয়তো বিরোধী দলে আছে, তারা মনে করছে যে সরকারের অ্যাটর্নি জেনারেল অফিসে তাদের থাকা ঠিক হবে না, কারণ এই অ্যাটর্নি জেনারেল অফিসটা মূলতই নিয়োগ হয়েছিল ইউনূস সাহেবের সরকারের সময়, এবং বর্তমান অ্যাটর্নি জেনারেল জনাব রুহুল, কি দলীয় ভিত্তিতে নিয়োগ হয়েছিল? বলছি তখন জনাব রুহুল কুদ্দুস কাজল সাহেব ছাড়া আপনার সব নিয়োগই হয়েছিল মূলত বিএনপি, জামাত, বা ধরেন আমাদের সংবিধান সংস্করণ কমিটিরও 2-3 জন লয়ার হয়েছিল, অন্যান্য দলেরও ছিল। মানে আওয়ামী লীগ বাদে বিএনপি, জামাত এবং অন্যান্য দল মিলিয়েই এটা অ্যাটর্নি জেনারেল অফিস হয়েছিল। তো বিএনপি সরকারে আসার পর, অর্থাৎ 17ই ফেব্রুয়ারি তারা শপথ নিলেন, তারপরে তো নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগ হতে হতে 1 মাস পার হলো। তো আমরা নানা কানাঘুষা শুনছিলাম যে অ্যাটর্নি জেনারেল অফিসে আবার আপনার নতুন করে রিঅ্যাপয়েন্টমেন্ট হবে, অনেকে বাদ যাবে। তো সেটা হয়তো সময়ের ব্যাপার, এটা তো সরকারের ডোমেইনে। কিন্তু ওনারা কালকে দেখলাম আনুষ্ঠানিকভাবে রিজাইন দিলেন এবং একেবারেই 3টা পলিটিক্যাল কারণ বলল। একটা হচ্ছে অ্যাটর্নি জেনারেলের অফিস সংক্রান্ত না, আমি আইন প্রক্রিয়া সংক্রান্ত না, এটা বলেনি তারা যে অ্যাটর্নি জেনারেল অফিসে কাজ করতে তাদের অসুবিধা হচ্ছে, সেইটা তারা বলেনি। আচ্ছা, তারা বলেছে যে সরকার গণভোট বাস্তবায়ন করেনি, জুলাই সনদ করেনি, আর বিচার বিভাগের বিচার বিভাগে যে নিয়োগের অর্ডিন্যান্সটা করেছিল সেইটা সরকার বাতিল করে দিয়েছে। তো এই সবগুলোই তো হয়েছে সংসদের প্রথম অধিবেশনে। যদি ওনাদের এই 3টি কারণই সঠিক হয়, তাহলে তো আরও আগে রিজাইন দেওয়ার কথা। যাই হোক, হয়তো তারা তাদের এটা রাজনৈতিক রেটরিকের জন্য করেছে। প্রত্যেকেই জামাত ইসলামের সঙ্গে যুক্ত, হয়তো এটা তাদের দলীয় সিদ্ধান্ত হতে পারে। না, তবে অন্তর্বর্তী সরকারের সময় তো অ্যাটর্নি জেনারেল ছিলেন এখন যিনি বর্তমান আইনমন্ত্রী, অর্থাৎ তিনি বিএনপির এবং নিয়োগ পাওয়ার আগের দিন পর্যন্ত তিনি বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক ওই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর জয়েন করার আগে পদত্যাগ করেছিলেন, কিন্তু আবার তো
বিএনপি থেকে এমপি নির্বাচন করে এখন তো সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, সংসদীয় গণতন্ত্রের আইন মন্ত্রণালয় তো খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো নানা রকম জিনিস আর কি, সবগুলো বোঝাও যায় না। তবে ওনাদের যে পদত্যাগ 17 জনের, এইটা মূলত বোধহয় জামাত ইসলামীরই সিদ্ধান্ত যে তারা সরকারের কোনো অফিসে থাকতে চান না, হয়তো এটা তারই বহিঃপ্রকাশ। মানে এটা কি এরকম যে অন্যান্য অনেক ক্ষেত্রে যেমন শিক্ষাঙ্গন বা সচিবালয় প্রশাসন থেকে জামাত ইসলামীর যে সমর্থক হিসেবে পরিচিত যারা, তাদেরকে বাদ দেওয়ার কারণে তা এরা পদত্যাগ করলো? হতে পারে তারা হয়তো মনে করছে যে আমাদেরকে বাদ দেওয়া হয়তো দিতে পারে, তার আগে আমরা নিজেরাই পদত্যাগ করি, এটাও হতে পারে। বর্তমানে অ্যাটর্নি জেনারেল অফিসের অ্যাটর্নি জেনারেল ছাড়া কতজন সহকারী অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল আছেন এবং 3 জন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল? সব মিলে আমার এই সময় মনে পড়ছে না, তবে 250, 200 হবে। তো বেশ, সংখ্যাটা তো অনেক। হ্যাঁ, কোর্টও অনেক বেড়েছে, এটাও সত্যি, ফলে লাগেও তাদের। সরকারের 4 মাস হলো, এই 4 মাসে সুপ্রিম কোর্ট সচিবালয়ের যে আইন অধ্যাদেশ হয়েছিল সেটা সরকার অনুমোদন দেয়নি, অর্থাৎ সেটি নেই। বিচার বিভাগের সার্বিকভাবে বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখতে কোনো পদক্ষেপ নেওয়া দেখছেন কি? না, আমি একটা কথা খুব খোলাখুলি বলি, আমাদের বিচার বিভাগ কিন্তু সামরিক শাসনের আমলেও স্বাধীন ছিল। কীরকম স্বাধীন? মামলা যদি বাদী হয় রহিম আর বিবাদী হয় করিম, তো রহিম আর করিম কেউ যদি ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত না থাকে বা মহা মাল্টি বিলিয়নিয়ার না হয়, ক্রোনি ক্যাপিটালিস্ট না হয়, নর্মাল নাগরিক, সেম স্ট্যাটাস, তাহলে আমাদের আপিল বিভাগ, হাইকোর্ট এবং ট্রায়াল কোর্ট সবাই ন্যায় বিচার করে। কিন্তু এই রহিম আর করিমের সঙ্গে যদি সলিম থাকে, আর সলিম যদি সরকারি দলের কেউ হয়, অথবা সলিম যদি সরকারি দলের বিরুদ্ধে একজন নেতা হয়, যৌক্তিক নেতা, কোনো দোষ নাই কিন্তু সরকার বিরোধী, তাহলে আমাদের বিচারাঙ্গন নার্ভাস হয়ে যায়। এইটা গত 55 বছরে আমরা দেখেছি। কিন্তু এটা তো হওয়া উচিত না, এবং এটা বেশি আমরা দেখেছি 91 সালের পর থেকে। আরও যদি সুনির্দিষ্ট বলি, আরও বেশি দেখেছি আমরা 2018 থেকে 24 পর্যন্ত। যে পরিবর্তনটা জাতি আশা করেছিল, আমরা আইনজীবীরা ছাড়াও, যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আমলে এত সব জ্ঞানী গুণী লোককে নিল, যে বিচারাঙ্গন বোধহয় এই 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 চিন্তা থেকে বেরিয়ে আসবে, আমরা এখন দেখলাম বিশেষ করে 18 মাসে ইউনূস সাহেবের আমলে বিচারাঙ্গন আরও নুয়ে পড়েছে, বিচারাঙ্গন আরও সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলেছে। নির্বাচিত সরকার আসার পর তো আমরা খুব একটা মৌলিক পরিবর্তন দেখছি না। কারণ কি, এটা বিভিন্ন জুরিস্টরাও বলে, আমরাও বলি, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ আর আইন বিভাগ, এই তিনটা মিলে তো সরকার। আপনারা ধরেন সরকারের বাইরে 4th পিলার, কিন্তু এই মেইনলি এই তিনটা। তাহলে পার্লামেন্ট আইন করে, যেটা আইন বিভাগ, নির্বাহী বিভাগ আইন বাস্তবায়ন করে, বিচার বিভাগের কাজ হচ্ছে আইন মেনে সবাই চলছে কিনা, ইনক্লুডিং গভর্নমেন্ট, নাগরিকরাও চলছে কিনা সেটাও দেখবে। আবার সরকার তো নিজেই একটা ক্ষমতাবান, আর তাছাড়া সমাজের অন্যান্য ক্ষমতাশীল লোকরা আইনকে মিসইউজ করছে কি। এই জন্য একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসি বাদ দেন, মিনিমাম একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা থাকলে বিচার বিভাগের সঙ্গে সবসময় নির্বাহী বিভাগের একটা ইন্টেলেকচুয়াল টেনশন থাকবে। অর্থাৎ বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ঘাবড়ায় থাকবে, আমি যেই আইন করি, যেই রুল করি, সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করতে পারে, যেটা আমাদের প্রতিবেশী দেশ ভারতে আমরা দেখছি। ভারতের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও ভারতের সরকারের আইন বাতিল হয়, ভারতের মন্ত্রীরা জেলে যায়, ভারতের কোটি কোটি ডলারের মালিক শিল্পপতিরা জেলে যায়, কিংবা ভারতের সরকারকে নোটিশ দেয়। কিন্তু আমাদের এখানে একটা খুব কুখ্যাত নীতি চালু করেছিল সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন 2018 সাল থেকে। মানে এর আগেও ছিল, কিন্তু উনি এটাকে জায়েজ করে দিলেন। উনি প্রধান বিচারপতি হয়ে বললেন, নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। তার আগে এসকে সিনহা সাহসের সঙ্গে কিছু রায় লিখলো, আওয়ামী লীগ তাকে বেজ্জুত করে বের করে দিল। উনি ওই আওয়ামী লীগকে খুশি করার জন্য ওই সরকারকে বললেন, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ একসঙ্গে চলবে, সমন্বয় করে চলবে, তাহলে দেশের উন্নতি হবে। দেশের ধ্বংসের শুরু ওইখান থেকে। আচ্ছা, আপনি বলছিলেন যে ভারতে মানে সিটিং যারা মন্ত্রী বা পদাধিকারী তাদের বিচার হয়, শাস্তি পান, কিন্তু আমাদের এখানে তো দেখা যাচ্ছে যে ক্ষমতা থেকে যাওয়ার পরে শাস্তি পান বা মামলা হয়, ক্ষমতায় থাকতে মানে খুব কম
কারণটা হচ্ছে আমাদের যে দুর্নীতি দমন কমিশন, এইটাকে আইনে যতই শক্তিশালী করি, সব সরকারই এটাকে তাদের অবনত ও তাদের অধীনস্থ রাখে। এই সরকারেরও তো আমি লক্ষণ ভালো দেখছি না। আজ 2.5 মাস ধরে দুর্নীতি দমন কমিশনের কোনো চেয়ারম্যান নেই, 2 জন কমিশন নেই। আমি অনেক আগে আমার প্রথম জীবনে দুর্নীতি দমন কমিশনের কিছুদিন আইনজীবী ছিলাম খুব অ্যাক্টিভলি। দুর্নীতি দমন আইনটাই এরকম, এই চেয়ারম্যান এবং 2 জন কমিশন, এই 3 জনের এই টিম ছাড়া দুর্নীতি দমন কমিশন হচ্ছে একটা অচল পদার্থ, মানে এটা লাইবিলিটি রাষ্ট্রের জন্য। অন্য স্টাফদের বেতন দিতে হচ্ছে, বসে বসে খাচ্ছে। এইটা আমি বিএনপি একটা অভিজ্ঞ রাজনৈতিক দল, তাদের এত নেতা আছেন, ইন্টেলেকচুয়াল আছে, অ্যাডভাইজারও আছে সব মন্ত্রণালয়ে, তা একটা সার্চ কমিটি করে, প্রধান বিচারপতির মাধ্যমে সার্চ কমিটি করে একটা চেয়ারম্যান এবং 2 জন কমিশন নিয়োগ দিতে 3 মাস লাগার কথা না। তাহলে বাজারে আসছে যে ওনারা ওনাদের অধীনস্থ লোক খুঁজছে বোধহয় আবার। জাতীয় মানবাধিকার কমিশন তো তাও তো হয়নি, গঠিত হয়নি, হলো না। আপনি যে শুরুতেই সুন্দর বলছিলেন, তো মানবাধিকারের পরিস্থিতি তো পরে আলাপ করব। যারা এটা তদারকি করবে ন্যূনতম, যদিও আমাদের মানবাধিকার কমিশন ছোট জগন্নাথের মতো, তবু তো একটা থাকে, কোনো বিপদ আপদ হলে ছুটে যায়, সেটাও করছে না। আমি এক মোটা দাগে বলি, 4 মাসে তো একটা সরকারকে মূল্যায়ন করার জন্য কোনো সময়ই না, কিন্তু সিমটম তো লক্ষ্য করা যায়। আমার কাছে মনে হচ্ছে বিএনপি খুব সিদ্ধান্তহীনতায় ভুগছে, এবং সিদ্ধান্তহীনতা কিন্তু এক ধরনের অযোগ্যতা। আপনি রাইট অর রং স্টেপ নেন, স্টেপ আবার কারেক্ট করেন, ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে চলেন, কিন্তু আপনি কোনো কিছু নাড়বেন না, স্ট্যাগনেন্ট হয়ে থাকবেন, এটা কিন্তু আধুনিক যুগে মানে কম্পিটেন্ট গভর্নমেন্টের প্রমাণ না। 24শে জুলাই অভ্যুত্থানের পর সাবেক সরকারের, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী, নেতা, সংসদ সদস্য, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এবং মামলার মধ্যে একটা বড় অংশ হচ্ছে হত্যা মামলা, হত্যা চেষ্টা মামলা, আবার দুর্নীতির মামলাও আছে। কয়টি মামলা এ পর্যন্ত নিষ্পত্তি হয়েছে বা তদন্ত শেষ হয়েছে? ফৌজদারি আইন অনুযায়ী যে মামলাগুলো হয়েছে এবং যেগুলো নর্মাল ফৌজদারি আদালতে বিচার হওয়ার কথা, আমার জানা মতে 1-2টা বাদ দিলে কোনো মামলারই চার্জশিট হয়নি। তার মানে তদন্ত কাজই শেষ হয়নি। তদন্ত শেষ হয়নি। বিনা বিচারে বাংলাদেশের অসংখ্য সিনিয়র সিটিজেন, সাবেক প্রধান বিচারপতি, আমাদের সাংবাদিক বন্ধু 50-60 জন, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা, ইভেন আওয়ামী লীগের মন্ত্রীরা, হাজার দোষ হতে পারে, আপনি বিচার করেন, বিচার করে যা সাজা আছে দেন, কিন্তু বিনা বিচারে একজন নাগরিককে আজ প্রায় 24 মাস হতে যাবে, এখন তো জুন, প্রায় 22 মাস 21 মাস, আপনি যে বিনা বিচারে নাগরিককে জেলে রাখছেন উইদাউট ট্রায়াল, এইটা আপনার এক্সিস্টিং কোনো আইন সমর্থন দেয় না, আমাদের বর্তমান সংবিধান এন্ডোর্স করে না, এবং এটাও কিন্তু এক ধরনের স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী মানসিকতা। কিন্তু আপনারা তো অনেক বিষয়ে আদালতে রিট করেছেন, মানে ন্যায় বিচারের জন্য, অথবা অন্যায় হচ্ছে, অন্যায়টা বন্ধ না। আমরা কয়েকটা মামলা করেছি যে এই যে বেল হলো, বেল হওয়ার পর আবার সোনের দেখাচ্ছে, আমরা সেখানে রিট করেছি, এবং আমরা কৃতজ্ঞ, হাইকোর্টের একটা বেঞ্চ ইন্টারফেয়ার করে বেশ কয়েকটা মামলায় বলেছে নতুন করে আর সোনের দেখানো যাবে না, এবং এই ভিত্তিতেই বোধহয় নারায়ণগঞ্জের সাবেক মেয়র এবং আরেকটা সেলিনায়েত আইভি আপা মুক্তি পেয়েছেন। আরেকটা, আমি লয়ার ছিলাম আরো অনেকের সঙ্গে, অধ্যাপক আবুল বারাকাত, সেখানে আমরা হেভিয়াস কর্পাস করেছিলাম যে সোনের অ্যারেস্টের আগে জেলার ওনাকে কোন অথরিটি আটকে রেখেছে, এটা বেআইনি, এবং হাইকোর্ট আদেশ দিয়েছিল ওনাকে এখনই ছেড়ে দাও। তো যাই হোক, গভর্নমেন্ট তো পরে সোনের অ্যারেস্ট দেখালো, পরে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে বেল দিয়েছে। তা আমার মনে হয় বিএনপির উচিত হবে, নিজেরা যেহেতু অনেক সাফারার হয়েছে, বিএনপি সরকার ওই একই পদ্ধতি ফলো করলে কিন্তু পরিবর্তন তো দূরের কথা, দেশের অবস্থা আরও খারাপ হবে। আমার কথা, আপনি বিচার করেন, বিচার করে যা দোষ সাব্যস্ত হয় তাকে দোষী রায় দেন, রায়ের বিরুদ্ধে সে আপিল করবে, কিন্তু একজন মানুষকে আপনি জেলে নিয়ে রাখবেন, কোনো তদন্ত হবে না বিনা বিচারে। ধরেন রাশেদ খান মেনন, আমির হোসেন আমু, হাসানুল কিনু ভাইয়া তো ওনাদের চেয়ে একটু ছোট, কিংবা ধরেন এই যে সাবেক আমলা উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা, তখন তো আপনার ওই যে মেহেরপুরের এসডিও ছিল, যে বিদ্যুৎ উপদেষ্টা ছিল দীর্ঘদিন, হ্যাঁ হ্যাঁ, তো ওনাদের মতো 80 বছর 82 বছর, আমরা তো এত অমানবিক রাষ্ট্র না। আপনি তাদের জামিনের ব্যবস্থা করেন, বিচার, তারা যেন দেশ ছাড়তে না পারে তার জন্য অনেক ব্যবস্থা আছে, পাসপোর্ট জমা নেন, কিন্তু আপনি বিনা বিচারে একজন মানুষকে কতদিন জেলে রাখবেন? এই কালচার থেকে ভাই আমরা বের হতে পারছি না, এবং এইগুলোই হচ্ছে বিচারাঙ্গনের
মৌলিক সমস্যা। অর্থাৎ ক্ষমতাসীন দল, ক্ষমতাবান, অর্থে ক্ষমতাবানরা ন্যায় বিচারকে বিঘ্নিত করছে, আদালত সেখানে স্ট্যান্ড নিতে পারছে না। আওয়ামী লীগ আমলে তো এরকম বহু অভিযোগ ছিল যে সরকারের নির্দেশে অথবা নির্বাহী বিভাগের নির্দেশেই বিচার কাজ পরিচালিত হয়েছে এবং অনেকে শাস্তিও পেয়েছে, এবং পরবর্তীকালে আমরা তো দেখলাম যে সরকার বদলের সঙ্গে সঙ্গে সেই শাস্তি বাতিলও হয়েছে। এখন তো মানুষ প্রশ্ন করবে, এই আমলে যেগুলো বিচার হয়েছে এগুলো কি সরকারের নির্দেশে হয়েছে কিনা, এগুলো আবার বাতিল হবে কিনা, এই প্রশ্ন তো আসবে। যেমন আমি আপনাকে বলি, রায়ের সমালোচনা করার অধিকার কিন্তু জনগণের বাক স্বাধীনতার অংশ। এটা আমাদের সাবেক চিফ জাস্টিস, কেয়ারটেকারের চিফ, খুবই পণ্ডিত মানুষ, চিফ জাস্টিস হাবিবুর রহমান শেলী সাহেব বলেছে যে রায়ের সমালোচনা করা জনগণের অধিকার। এই যে যুদ্ধাপরাধী আপনার এটিএম আজহারুল ইসলামের যে রিভিউতে খালাস দিল, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপনি যে কোনো আপনার সাংবাদিক টিম নিয়ে খোঁজ নেওয়ান, রিভিউতে 99.99% রিভিউ ব্যর্থ হয়। কারণ রিভিউটা এত কঠিন যে একান্তই নতুন কোনো ঘটনা উদ্ঘাটন না করলে, অথবা কোনো ঘটনা কোর্টের সামনে উপস্থাপন হয়নি, তাও এটা দেখাতে হবে অনেক কিছু কাঠখড় পুড়িয়ে, দেন রিভিউ অ্যালাউ করবে। যুদ্ধাপরাধীর এটিএম আজহারের মামলায় ট্রাইব্যুনাল রায় দিয়েছে, তার বিরুদ্ধে আপিল বিভাগ পূর্ণাঙ্গ শুনানি করে রায় দিয়েছে। হঠাৎ আমরা দেখলাম ইউনূস সাহেবের আমলে রিভিউতে পুরো খালাস পেয়ে গেল। আপনি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কথা বলছিলেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মানে আইনের বিরুদ্ধে একজন রিট করেছেন, মহসেন রশিদ। এটা আমি যতটুকু জানি উনি বলছেন যে এই যে ওই বোধহয় অ্যামেন্ডমেন্টটা চ্যালেঞ্জ করেছে, সংশোধনী, যে এই যে নর্মাল ফৌজদারি অপরাধের বিচার যে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে ইউনূস সাহেব, আসিফ নজরুলরা ঢুকিয়েছেন, কারণ এই ট্রাইব্যুনাল 1973 অ্যাক্ট অনুযায়ী এটা করাই হয়েছিল মূলতই মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধের জন্য। মানে 71-এর 25 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত অপরাধ। এখন ধরেন একটি সরকারের বিরুদ্ধে আপনি আন্দোলন করছেন, সেই সরকার, আমি যদি যুক্তির খাতিরে ধরেও নিই, বিভিন্ন হত্যা নির্যাতন হয়েছে, এইটা তো আমার অভ্যন্তরীণ ক্রাইম, এটা তো আমার দেশের অভ্যন্তরীণ অপরাধ, এটার জন্য তো আমাদের ফৌজদারি আইন যথেষ্ট। বরং এইটাকে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের আইনের মধ্যে ঢুকিয়ে দিয়ে, যেটা ইউনূস সাহেব এবং আসিফ নজরুল, আব্দুল রহমান শুভ্র, রিজওয়ানারা করেছে, তারা এই বিচারটাকেই প্রশ্নবিদ্ধ করেছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই, বঙ্গবন্ধু হত্যার বিচার তো ফৌজদারি আদালতে হয়েছে, প্রচলিত কোনো তো ট্রাইব্যুনাল করতে হয়নি, এবং খুনিদের ফাঁসি হয়েছে। আপনি যে বলছেন যে যুদ্ধাপরাধী বিচার ট্রাইব্যুনালের এই আইন সংশোধন তো একাধিকবার হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে, এই সংশোধনীগুলো সম্পর্কে কি? আমরা যতবারই সংশোধনী করেছি পলিটিক্যাল স্বার্থে করেছি, যার ফলে সংশোধনীগুলো কালোত্তীর্ণ হতে পারেনি। আইন তো রাজনৈতিক স্বার্থে হওয়ার কথা, মানবাধিকারের স্বার্থে, কিন্তু আমাদের ন্যায় বিচারের স্বার্থে, কিন্তু আমাদের এখানে এটা করেছি, অতীতেও করেছে, ইউনূস সাহেবরা বেশি করেছে। আদালত অঙ্গনের ভয়ের পরিবেশ ছিল, সে থেকে কতটা মানে ভয় বলতে, মানে আওয়ামী লীগ সরকারের সময় বলা হতো যে এখানে বিচার, মানুষ ভুক্তভোগীরা বিচার পাবে না, ন্যায় বিচার পাবে না, মানে এই ধরনের একটা, না, এটা তো ধরেন আপেক্ষিক বিষয়। ধরেন আওয়ামী লীগ আমলে আমরা আওয়ামী লীগের নানা অবিচারের বিরুদ্ধে লড়াইও করেছি, আমি কন্টেম্পটের মুখোমুখি হয়েছি, আমার প্র্যাকটিস 10 দিন বন্ধ ছিল করোনার অভাবের সময়, আমার বাড়িতে চুলা জ্বলেনি, কিন্তু আমরা তো লড়াই করেছি। সাহস তো আপেক্ষিক বিষয়। ধরেন সেই লড়াইতে এখনো চলছে। ধরেন বিবেক আর সাহস কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় থেকে দেয় না, এটা আপনার স্কুলিং, পারিবারিক থেকে। যে ভয়ের পরিবেশটা আমার কাছে মনে হচ্ছে এখনো আছে, কেন যেন আমাদের বিচারাঙ্গন এখনো নার্ভাস হয়ে আছে, এখন আপনার অন্তর্নিহিত ভয়টয় এখনো চলছে কিনা আমি জানি না, কিন্তু আমরা বিচার বিভাগকে সাহসী হতে দেখছি না, যেটা অত্যন্ত সংকটের বিষয়। অধস্তন আদালত সম্পর্কে তো অভিযোগ যেটি সবসময় নির্বাহী বিভাগের একদম পকেটস্থ থাকে, এখনো তাই আছে। এবং কিছু কিছু তো এমন করাপশন করছে, আমাদের এক বন্ধু ব্যারিস্টার আশরাফ একটা ফেসবুক লাইভ দেওয়ার পরে চট্টগ্রামের মেট্রো সেশন জজের বিচারিক ক্ষমতা প্রধান বিচারপতি কেড়ে নিয়েছে, মানে তাকে আর এজলাসে বসতে দিচ্ছেন না। নিম্ন আদালতে দুইটা জিনিস হচ্ছে বড় ভাই, একটা হচ্ছে প্রচণ্ড করাপশন হচ্ছে, আর নাম্বার 2 হচ্ছে পলিটিক্যাল মাস্টারদের কথায় বিচার করছে। ফলে মানুষের যে 5ই আগস্ট পর্যন্ত বিচার বিভাগের উপর যে ক্ষোভ, বিক্ষোভ,
দাবানলের মতো ফুটে উঠেছিল, যার প্রেক্ষিতে প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে প্রধান বিচারপতি বিচারপতিদের বাসভবন আক্রান্ত হয়েছে, জেলা পর্যায়ে কোর্ট ভবন আক্রান্ত হয়েছে। এটা খুবই দুঃখজনক। কিন্তু মানুষের যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায়, যখন সে কন্টিনিউয়াস অবিচার পায়, আমি ভেবেছিলাম ব্যক্তিগতভাবে সাংবিধানিক আদালতের আইনজীবী হিসাবে যে 5 আগস্টটা আমাদের জজ সাহেবরা মনে রাখবে যে কেন আমার বাড়িতে হামলা হলো। কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না তারা এটা মনে রেখেছে নাকি অতি দ্রুত ভুলে গেছে। যদি অতি দ্রুত ভুলে যায়, আগুন কিন্তু থামবে না। একটা ব্যক্তিগত মানে পেশাগত প্রশ্ন করছি। অভিযোগ আছে, গুরুতর অভিযোগ আছে যে আইনজীবী, চিকিৎসক যারা স্বাধীন পেশায় নিয়োজিত, তারা এই আয়কর ফাঁকি দেন। না, এটা তো ঠিকই। আমি যে বলবো, আমি তো এই বুক ফুলি এটা বলতে পারবো না যে আমাদের সকল আইনজীবী তার ইনকাম অনুযায়ী আয়কর দেয়। আমি আমার নিজেরটা বলতে পারি যে আমি চেষ্টা করি সবসময় সততার সঙ্গে আমার যা ইনকাম যাই আছে তার ভিত্তিতে ট্যাক্স দেওয়া। আবার আমাদের অনেক লয়ার কিন্তু 1 থেকে 15-র মধ্যে সারা বাংলাদেশে সেরা করদাতা, যেমন আগে প্রয়াত ব্যারিস্টার রফিকুল হক বা সিনিয়র ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ, কিংবা অনেকে ডাক্তার সাহেবদের বিরুদ্ধে অভিযোগ আছে, আবার ওনারাও ট্যাক্স দেয়। তো এইটা আমি মনে করি যে রাষ্ট্রের জন্য কোনো বিশেষ পেশার বিষয় নয়, এটা হচ্ছে সবারই। আর রাষ্ট্ররও এটা জনপ্রিয় করতে হবে যে রাষ্ট্রকে যে মানুষ ট্যাক্স দেবে, সেই ট্যাক্সের পয়সার মিসইউজ হওয়ার কারণেই তো মানুষ অনুৎসাহিত বোধ করে। একজন আইনজীবী কি দলীয়, তার আইন পেশার স্বার্থে বা আইন পেশার সুরক্ষার জন্যে তিনি কি দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারেন বা দলীয় রাজনীতির আনুগত্য প্রকাশ করতে পারেন? এটা খুবই চমৎকার প্রশ্ন করেছেন। আগে তো রাজনীতিবিদরাই মূল রাজনীতি করত, আইনজীবীরাই। এবং সেখানে তো কিন্তু দেখেন ডক্টর কামাল হোসেন, সিরাজুল হক, কিংবা আপনার স্পিকার ছিল মির্জা গোলাম হাফিজ, আরও অনেকে, শেরেবাংলা ফজলুল হক সাহেব। কিন্তু ওই সময় পর্যন্ত বা 80 সাল 90 পর্যন্ত এই আমাদের বরেণ্য আইনজীবী রাজনৈতিক নেতৃত্বরাই বারের মধ্যে গিয়ে দলবাজি করেনি। আর এখন উল্টোটা হয়েছে, আইনজীবীরা রাজনৈতিক দলগুলোতে খুব গুরুত্বপূর্ণ জায়গা নেয়, নেতা নেত্রীদের পায়ের কাছে বসে থাকে। কিন্তু নেতা নেত্রীদের নির্দেশে তারা বারকে দলবাজি করে বারের পরিবেশকে কলুষিত করছে। আমি আপনার এই প্রশ্নের উত্তর এভাবে দিতে চাই যে একজন আইনজীবী তার রাজনৈতিক বিশ্বাস থেকে অবশ্যই কোনো দলীয় পদ পদবি পেতে পারে বা উনি রাজনীতিও করতে পারেন মানুষের জন্য। কিন্তু ওনার যে কর্মস্থল সুপ্রিম কোর্ট বার বা ঢাকা বার বা যার যেটা বার, সেইখানে রাজনৈতিক দলবাজি করলে না রাজনীতি বাঁচবে, না বার বাঁচবে, না বিচারাঙ্গন রক্ষা পাবে। আওয়ামী লীগের সময় বার এবং বেঞ্চের মধ্যে একটা বেশ দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বটা এখনো আছে? বার ও বেঞ্চের মধ্যে দ্বন্দ্ব মানে আইনজীবীদের সঙ্গে বেঞ্চদের নানা রকম ছিল। তার মধ্যে আবার যারা আওয়ামী লীগের প্যানেলে জিতেছে তারা আবার বেঞ্চের সঙ্গে। তবে বার ও বেঞ্চের দ্বন্দ্ব না বলে আমি ওই একই কথায় ফিরতে চাই যে বার এবং বেঞ্চের মধ্যে একটা ইন্টেলেকচুয়াল টেনশন থাকতে হবে, বারকে ধারণ করতে হবে। কারণ সবাই বলে, এবং এটাও ফ্যাক্ট, যে বার আর বেঞ্চই হচ্ছে বিচার বিভাগের 2টা পালক। আর আমি এটাকে আরও একটু বলি, আমাদের বিচার অঙ্গনটা শ্রদ্ধেয় বড় ভাই একটা তেপায়া টেবিলের মতো, অর্থাৎ একদিকে বিচারপতি এবং কোর্টের স্টাফ, একদিকে আইনজীবী তার স্টাফ, আরেকদিকে আমাদের প্রিয় দেশের জনগণ বা বিচার প্রার্থী জনগণ। এই 3 পায়া টেবিলের একটা যদি অচল হয় তাহলে টেবিল টিকবে না, টেবিল পড়ে যাবে। বিচার প্রার্থীরা কতটা আশ্বস্ত হতে পারছেন যে তারা ন্যায় বিচার পাবেন? না, নতুন করে কোনো উন্নতি হয়নি। হয়তো হতাশ, মানে আগের মতো, আগের চেয়ে খারাপ হয়নি, কিন্তু খুব আশার আলো দেখারও সুযোগ পাচ্ছে না। বিশেষ করে জামিনে মুক্তি পাওয়ার পর যেভাবে অ্যাটর্নি জেনারেল অফিস বা দুদকরা একটা জামিনের বিরুদ্ধে গিয়ে আপিল বিভাগে দরখাস্ত দাখিল করছে, আপিল বিভাগ অনেক সময় জামিনে স্টেও করে দিচ্ছে। মানে আমি প্রায় বলি, কোর্টগুলোকেও শ্রদ্ধার সঙ্গে বলি যে আমরা এই জামিন দেওয়ার, জামিন ঠেকানো, এই কালচার থেকে আজও বের হতে পারছি না। এর বাইরেও আদালতের অনেক কাজ আছে, বিশেষ করে উচ্চ আদালতের, আপিল বিভাগের, হাইকোর্টের আইনের ব্যাখ্যা দেওয়া, সংবিধানের ব্যাখ্যা দেওয়া, সরকারকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা। দেখেন, বিচার বিভাগ যদি স্বাধীন না হয়, এই সরকার যদি আলটিমেটলি স্বাধীন না করে, আপনার তো তাহলে আমি বলবো বিচার বিভাগে এত কোটি কোটি টাকা খরচের দরকার নাই।
তাহলে যেটা দরকার, সরকারের যে বিভিন্ন মন্ত্রণালয়ে আইন বিভাগ আছে না, ওই আইন বিভাগ থাকুক, আমরা অন্য কাজ করি, ধান চালের ব্যবসা করি। সেটা তো কোনো আধুনিক রাষ্ট্র চলতে পারে না। না তো আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে চলতে হ্যাঁ, পারে তো না। গণতান্ত্রিক রাষ্ট্রে চলতে দিতে গেলে তো ভণ্ডামি করা যাবে না। আপনার বিচার বিভাগকে স্বাধীন হয়ে চলতে দিতে হবে। আপনি যদি খোঁজেন বিচারপতি আমার লোক হতে হবে, কোনো বিচারপতি সরকারের বিরুদ্ধে রায় দিলে তাকে আর আমি উপরে নেব না, এগুলো করলে তো তাহলে বিচার বিভাগ স্বাধীন থাকতে পারবে না। অন্তর্বর্তী সরকারের সময় সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের একটা আইন করা হয়েছিল, মানে যেটি অধ্যাদেশ জারি হয়েছিল, বিচারক নিয়োগ আইন, সেটিও বাতিল করা হয়েছে। সেটাই তো আইন। অধস্তন আদালতের উপর সুপ্রিম কোর্টের যাতে পুরোপুরি নিয়ন্ত্রণ থাকে সেজন্য সুপ্রিম কোর্ট সচিবালয় করা হয়েছিল। এই দুটার ভবিষ্যৎ কি? এই দুইটার ভবিষ্যৎ বিএনপির হাতে। বর্তমান সরকার তারা যদি মনে করে যে না, আমরা অতীতের ন্যায় বিচারক নিয়োগ আইন না বানিয়ে বিচারপতি বানাবো, আমার সব লোক সেট করব, আর স্বাধীন বিচার বিভাগ সচিবালয় করব না, জেলা জজ কন্ট্রোল করব, অন্যান্য আদালত কন্ট্রোল করব। এখন সব কিছু কন্ট্রোল করলে কি হয় তার প্রমাণ আমরা পেয়েছি। সাবেক প্রধানমন্ত্রী ৪৫ মিনিট সময় পেয়েছিলেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এটি যাচাই বাছাই করে আরো উন্নত আমরা চাই, করতে চান। ঠিক আছে, আইন বা বিচারক নিয়োগ আইন কিংবা বিচারপতি সচিবালয়, সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সচিবালয়, আই স্ট্যান্ড কারেক্টেড, এটা তো আমাদের হাইকোর্টের আপিল বিভাগের রায়ই আছে। আর বিচারক নিয়োগে আপনি যেটা বলছেন, ইউনূস সাহেবের আগে 111-এর সরকারও ইউনূস সাহেবের চেয়েও ভালো আইন করেছিল। আচ্ছা, সেটাও বাতিল হয়ে গেছে না, সেটা তো আওয়ামী লীগের এসে বাতিল মানে রেটিফাই করলো না, জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস। ওইটার চেয়ে বরং ইউনূস সাহেবের আইনটা খারাপ ছিল। আমি ব্যক্তিগতভাবে ইউনূস সাহেবের আইনের পক্ষে না, কিন্তু বিএনপি যতটুকু কথা হয়েছে, আমাদের বন্ধু বান্ধব যারা মন্ত্রী আছেন তারা আমাকে বলেছিল যে আমরা একটা ভালো আইন করব। আমরা প্রত্যাশা করি, পার্লামেন্টের সেশনও আছে, কিন্তু যদি এরকম হয় বিচারক নিয়োগ আইন না বানিয়ে বিচারপতি নিয়োগ দেয়, তাহলে মানুষ বুঝবে আবার বিচার বিভাগকে দলীয়করণ করছে। আর দলীয়করণের ফলাফল খারাপ হয়, এইটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হতে হয় না। দুইটি অধ্যাদেশের বিষয়ে বলছিলেন যে আপনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় যে অধ্যাদেশটি বিচারক নিয়োগে যে অধ্যাদেশটি জারি করা হয়েছিল সেটা অনেক ত্রুটিপূর্ণ ছিল, না অনেক ত্রুটিমুক্ত ছিল। মানে আমি অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় সেনা সমর্থিত, হ্যাঁ অনেক ত্রুটিপূর্ণ না, অনেক ত্রুটি মুক্ত ছিল। আর পরেরটা, এই দুটার মধ্যে কি? পরেরটাই হচ্ছে কোন ক্ষেত্রে? যেমন পরেরটায় আপনি বিচারক নিয়োগের জন্য যে কমিটি, সেই কমিটিতে হাইকোর্টের বিচারপতিকে তারা দুই ভাগে বিভক্ত করেছে। একটা হচ্ছে বার থেকে যারা যান, আরেকটা হচ্ছে জেলা জজ থেকে, যেটা আনহার্ড অফ। আরেকটা ছিল 2008-এর ওই আইনে ছিল বারের প্রেসিডেন্ট ওই কমিটিতে থাকবে। কারণ বিচারপতি নিয়োগ কিন্তু একটা সিংহভাগ অংশ হয় বার থেকে, যারা বারে প্র্যাকটিস করে। তো সেটা তো বারের প্রেসিডেন্ট ইজ দ্য রাইট ম্যান জানানো। আমরা বলছি না যে ওনার কথাই হবে। হ্যাঁ, 10টা নাম দিল প্রেসিডেন্ট সাহেব, আপনি বলেন তো এদের মধ্যে কে কোথায় ভালো করে, শুনবে, অভিজ্ঞতা নেবে। আমরা তো এখনো আশা করি যে যেহেতু বর্তমান আইনমন্ত্রী নিজেও একজন সংগ্রামী মানুষ, আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল, বা বিএনপি তো নিজেও এই বিচার বিভাগ, জনাব তারেক জিয়া তো অবশ্য মিডিয়া সম্পর্কে বলেছে যে জিয়া পরিবারের প্রতি অবিচার করেছে, তো সেখান থেকে তো মিডিয়াকে এখন স্বাধীন করে দেওয়া উচিত। তো সেরকম এই বিচার, গত আওয়ামী লীগের সময় বিচার বিভাগ তো বেগম জিয়া এবং তারেক জিয়ার প্রতিও অবিচার করেছে। তো সেখান থেকে মুক্তি পেতে গেলে তো আপনাকে স্বাধীন বিচার বিভাগ দিতে হবে, এবং তার জন্য বিচার বিভাগ আইন হচ্ছে খুবই ফরজ, বিচারক নিয়োগ আইন আর হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয়। এই দুটি না করে বিএনপি যদি কালক্ষেপণ করে, তাহলে বুঝতে হবে বিএনপি স্বাধীন বিচার বিভাগ চায় না। আমরাও আশা করি যে বিএনপি স্বাধীন বিচার বিভাগ চায় না, এই অপবাদটা তারা নেবে না, মুক্ত হোক। তারা যে প্রতিশ্রুতি দিয়েছে জনগণের কাছে, স্বাধীন বিচার বিভাগ এবং সুপ্রিম কোর্টের শ্রেষ্ঠত্ব, নির্বাহী বিভাগের উপর বিচার বিভাগের, নির্বাহী বিভাগ থেকে মুক্ত হওয়া, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ মুক্ত, এবং বিচার বিভাগের শ্রেষ্ঠত্ব, মানে তার সুপ্রিমেসি সেটি বহাল রাখবে, এবং ভুক্তভোগী মানুষ ন্যায় বিচার পাবে, এবং অসত্য মামলা দিয়ে যাদের বন্দি করে রাখা হয়েছে, যাদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, সেই হয়রানি বন্ধ হবে। তাহলেই বিচার বিভাগ মানুষের প্রতি আস্থা বাড়বে। মামুন মাহবুব, আপনাকে আবারও ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সব দর্শকদের শুভেচ্ছা।